নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, মাথাচাড়া দেবে অন্য শক্তি, মির্জা ফখরুলের আশঙ্কা। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত পিলখানার ঘটনায় বিস্ফোরক মামলার জামিনপ্রাপ্তরা অশ্রুসিক্ত চোখে বরণ করে নিল স্বজনরা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, প্রধান উপদেষ্টাকে জানালেন ফলকার জুই, প্রকৃত চিত্র তুলে ধরার আশাবাদ। এবং সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি, মন্তব্য ব্যারিস্টার শিশির মনিরের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৬৯-এর গণ অভ্যুত্থান এবং জুলাই আগস্টের অভ্যুত্থান যাতে বৃথা না যায় সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানের অন্য বক্তারা। শাহিন আলমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ৬৯-এর গণ অভ্যুত্থানের ছাত্রনেতা আসাদের ৫৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া উচিত। বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, গণ অভ্যুত্থানে আসাদ থেকে আবু সাইদ সহ শহীদ সবার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সসম্মানে তারা ফিরে যাবেন এবং জনগণের সরকার জনের কাছে ফিরিয়ে দিবেন। কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা, এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীজনেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয়। প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। আমলাতন্ত্র থেকে শিক্ষাঙ্গনে সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে জানিয়ে এ বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটি ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তিনি বলেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকেই শুরু হয়েছে, যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতারা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। জাতীয় সরকারের বিষয়ে নাহিদ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারের রাজি হয়নি।
দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলার জামিন পাওয়ার বিডিআর সদস্যরা। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল বলেন, ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলার খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। জুলাই আগস্টে অভ্যুত্থানে সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। ভলকার তুর্ক জানান, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একই সময়ের মধ্যে ৬টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে। প্রকৃত চিত্র উপস্থাপনের এই প্রতিবেদনগুলো একে অপরকে সম্পূরক হতে পারে। এ সময় নতুন রোহিঙ্গাদের আসা বন্ধ করতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন ডক্টর ইউনূস। সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে বলেন, তিনি মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর রুবিও তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে এবং কোয়াড বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফর করেছেন। তাদের প্রথম মেয়াদে কোয়াড উদ্যোগ গ্রহণ করেছিল, যা পরবর্তীতে বাইডেন প্রশাসন নেতৃত্ব পর্যায়ে উন্নীত করেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ওই রায়ের বিরুদ্ধে আজহার আপিল করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে খালাস দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছেন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, এই অনুচ্ছেদের অধীনে বিচারকদের পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি মঞ্জুরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতির হাতে রয়েছে, যা বিচারকদের স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়। শুনানিতে শিশির মনির বলেন, ১১৬ অনুচ্ছেদ বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে। আমরা এই ১১৬ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিট আবেদনের শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি
116 অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। তিনি আরও বলেন 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রক্রিয়া স্থবির হয়ে গেছে। এই বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা বলতে বোঝায় তার একটি সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা, তাদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা সবকিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, কিন্তু এখন আছে এটি মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে। 116 অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে বিচারকদের উপর সরকারের প্রভাব এবং নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিচার বিভাগের পৃথকীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কমেছে তাপমাত্রা। কুয়াশার এই চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজারে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণ বই জব্দ করা হয়েছে। এই ঘটনায় 2 জন আটক হয়েছে, তবে এই চক্রের সাথে কারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারে অভিযান চলছে। কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুতদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে, এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরীর গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে। রাজধানীর মিরপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আয়োজনে পল্লবী ও রূপনগর থানা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠাতা ও বাস্তবায়ন সংস্থার বিলাল আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম মন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠাতা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব নুরুল ইসলাম শাহ। সভায় প্রধান অতিথি ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন কমিটির বক্তারা বলেন, মাদক ও জঙ্গি মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম স্টুডেন্টস ফর সভরেন্টির শান্তিপূর্ণ সমাবেশে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসী কর্তৃক পূর্ব পরিকল্পিত অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদ, উপজাতি ও আদিবাসী দাবি অন্তরালে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা চলছে। বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও তাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা একজোট হয়ে প্রোপাগান্ডা ও অপপ্রচার করতে মাঠে নেমেছে, যা দেশ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করেন সংগঠনটি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান HM শিপিং লাইন্স লিমিটেড পরিবেশ বান্ধব গ্রিন ইয়ার্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। হংকং আন্তর্জাতিক কনভেনশন অনুসারে IMO রেজুলেশন নির্দেশিকা অনুযায়ী এই গ্রিন সনদ প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপ্পন কাইজি কিয়োকাই এর মিডল ইস্ট এবং সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার
হিয়োইচি ইগা এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোবাশ্বের আল মাহমুদ, HM শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম ও শাহিদুল আলম সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট টেম্পা বে 2025 আগামী ২৬ থেকে ২৭ এপ্রিল ফ্লোরিডার টেম্পা হাইটস ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এই ফেয়ার। এই উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, গ্লোবাল ইভেন্টের মূল উদ্দেশ্য হল বৈশ্বিক সংস্কৃতির আদান প্রদান, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে সহজতর ও সমৃদ্ধ করা। ইভেন্টটি সংগঠিত করেছে অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট USA INC, যা প্রবাসী বাংলাদেশি এবং বৈশ্বিক কমিউনিটির মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জয়েন্ট কনভেনর মোক্তার আহমেদ, ডিরেক্টর আতিকুর রহমান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, মাথাচাড়া দেবে অন্য শক্তি, মির্জা ফখরুলের আশঙ্কা। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত পিলখানার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্তরা অশ্রুসিক্ত চোখে বরণ করে নিল স্বজনরা। জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টাকে জানালেন ফলকার টুর, প্রকৃত চিত্র তুলে ধরার আশাবাদ। এবং সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি, মন্তব্য ব্যারিস্টার শিশির মনিরের। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।